ঠিক আছে? কারণ ব্যাপারটা কী বলতো দেখি, আমি যদি তোমাদের সিলেবাসটা বেটে বেটে খাওয়াই এবং রাত দিন 24 ঘন্টা প্রেশার ক্রিয়েট করে পড়ো পড়ো পড়ো, আর তোমরা যদি মনে করো যে না এসব পাগলটা যাই পড়ুক পড়ুক বলুক না, আমরা পড়াশুনো করবো না, যতই চাকরি পাওয়ানোর চেষ্টা করুক না কেন চাকরি পাবো না। এর একটা গল্প আছে, ভালো করে বলি। কি গল্প? এক ভদ্রলোক বলছে, তোরা যদি আমাকে এটা বোঝাতে পারিস তো আমি আমার বাড়ির যে গরুটা দুধ দেয় গরুটা দিয়ে দেবো। এখন ওর বউ এসে কান্নাকাটি করছে, বলো কি করো তুমি, কি বলো কি বলো কি তুমি, কেন? বলছে তুমি যদি এটা বুঝে যাও তাহলে তুমি বাড়ির গরুটা দিয়ে দেবা, ওই দুধ আর আমরা পাবো না, আমরা কি বেঁচে দুটো লবণ ভাত খাবো। ওরে পাগলি, ওরা যদি সারাদিনও আমাকে বোঝানোর চেষ্টা করে আমি তো বুঝবো না। ওরা বিভিন্ন পদ্ধতিতে বোঝাবে কিন্তু আমি বুঝবো না। আমি বোঝার পরে তো গরু দান করবো নাকি? তোমরা যদি মনে করো ওই পাগলাটা যতই বুঝাক না কারণ আমরা বুঝবো না, আমরা বুঝলে তো চাকরি পাবা, তাহলে আমার কোনো কাজে কাজে। চাকরি পাওয়ার জন্য খুব বেশি ভালো ব্রেন লাগে না, চাকরি পাওয়ার জন্য টাকা পয়সাও লাগে না, চাকরি পাওয়ার জন্য যেটা দরকার তার নাম হচ্ছে কি বলো কাজল, বলো? ভেরি গুড, পড়াশোনা। অভি কি দিল সে। পড়াশোনা এমনি করলে হবে না। দেখো আমি তো তোমাদের আগেও বলেছি, যে কোনো জিনিস তুমি একবারে পড়লেই মনে রাখতে পারো যদি তোমার মনে রাখার ইচ্ছা থাকে, আর যদি ভুলে যেতে ইচ্ছা করে। তা আমি বললাম যে স্যার তোমাদের কাছে মনে হতে পারে স্যারের কোনো পড়াই মনে রাখবো না, ওই লোকটা যে এত এত এই জিনিসগুলো বললো এর কোনোটাই মনে রাখবো না, ভুলবো তো ভুলবই, তো ভোলার চেষ্টা করো, তাতেই আমার কাজ হয়ে যায়। নেক্সট, সিলেবাসটা ভালো করে কাম টু দ্য পয়েন্ট। বলছে গ্রুপ সির যে এক্সামটা কত তারিখে হবে? এটাকে আঙুল দেখলেই বোঝা যাচ্ছে 1 তারিখে। তা 8 তারিখ কিভাবে বোঝাও দেখছি। আচ্ছা 8 তারিখ কিছু নয়, আমার মোবাইলের লাস্টে কি আছে 8888, ওই জন্য দিয়েছি ব্যাস। বলছে জেনারেল অ্যাওয়ারনেসটা হচ্ছে 20। দেখেছি আজকের জনসভায় জলে জলে যোগ দাও, কিন্তু কখন দাও? যখন মিটিং শেষ, আগের দিন নিচে গিয়ে বসেছিল। দেখ শোনো, যে কথা বলছিলাম এই মাঝখানে ব্রেক হয়ে যায়, এই জায়গায় জ্বালা। এরপর লক করে দেওয়া, আর নতুন কোনো স্টুডেন্ট ঢুকতে দেওয়া যাবে না। ভেরি গুড। বলছে জেনারেল অ্যাওয়ারনেসটা কি? তুমি যা জানো তাই অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে সিলেবাসটা তোমাদের যাচ্ছি, লজিক্যাল রিজনিংটা থাকবে 10, জেনারেল ইংলিশ থাকবে 10, আর জেনারেল অ্যারিথমেটিক থাকবে। অ্যারিথমেটিক মানে বুঝতে পারছো? পাটিগণিত। আমি পাটিগণিত কাকে বলি? পাটিতে বসে সমাধান করো যে গণিত তাকে বলে পাটিগণিত। পাটি মানে এই যে শীতল পাটি, একটা সাধারণ জিনিস। বলছে পাটিগণিতের জন্য এক্সট্রা কোনো ব্রেনের দরকার হয় না, শুধু প্র্যাকটিস দরকার হয়, হোগে ফয়সালা। তাহলে টোটাল থাকলো কত? 60 নম্বরের পরীক্ষা। এই টাইম পাচ্ছ কত? আগে বলছিল 1 ঘন্টা, তার বললো 1.5 ঘন্টা, এখন বলে 1 ঘন্টা 50 মিনিট টাইম। পরীক্ষার হলে চাল চেড়ে নিয়ে চলে যাও, খেয়ে দিয়ে পরীক্ষা দেওয়া, তাতেও কোনো চিন্তা নেই, পরীক্ষা হয়ে যায়গা अच्छी तरह से, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে হোনা চাই। এইবার আসি গ্রুপ ডি। গ্রুপ ডিতে কি আছে? সেই জেনারেল অ্যাওয়ারনেস আমি যদি গ্রুপ সির জন্য পড়ি তো গ্রুপ ডি কাম হয়ে যায়গা। আচ্ছা, তারপরে লজিক্যাল রিজনিং ওখানে থাকে 10, এখানেও 10। আচ্ছা, তারপরে অ্যারিথমেটিক ওখানে ছিল 20, এখানে হয়ে গেল 10, টোটাল হয়ে গেল 40। টাইম কত? এই টাইম কত? 1 ঘন্টা। ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কি কোশ্চেন থাকতে পারে? ইন্ডিয়ান হিস্ট্রিটা কিভাবে পড়তে হবে মন দিয়ে শোনো, খাতা কলম রাখো। হিস্ট্রি কিন্তু তোমাদের কিচ্ছু নয়। যদি কেউ মনে করো অনলি অবলম্বন পড়বো তো আচ্ছা হয়, শুধু অবলম্বন পেলে তুমি তোমার হিস্ট্রি জিকে কমপ্লিট করে ফেলতে পারবা। অবলম্বনে হিস্ট্রি থেকে একদম তোমাদের প্রথম কাজ, সবচাইতে হিট সিনেমা, তার নাম হচ্ছে অবলম্বন। 1 নম্বরে অবলম্বন, 2 নম্বরে অবলম্বন, 3 নম্বরে হ্যাঁ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত অবলম্বন। একটা সময় লেখা হতো বাংলার শ্রেষ্ঠ নায়ককে 1 নম্বরে প্রসেনজিৎ, 2 নম্বরে প্রসেনজিৎ, 1 থেকে 10 নম্বরে প্রসেনজিৎ ছিল। বের রিসেন্ট সে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। তাই আমি বলে রাখি যে জিকের ক্ষেত্রে 1 নম্বরে অবলম্বন, 2 নম্বরে জোরসে বলো কি? দিলসে বলো, জয় মাতা দি বলো না জন্য আবার।
আচ্ছা, তো অবলম্বনে তো আছে, পাশাপাশি তোমাদের বলি হিস্ট্রি পড়ার জন্য শুধু অবলম্বন যথেষ্ট নয়। সব 2 নম্বর লোক, একবার বলো অবলম্বন আর যথেষ্ট নয়। বলছে অবলম্বন পড়ার জন্য প্রথমে তোমার দেখবো অবলম্বনের জিজ্ঞাটাও ক্রোনোলজিক্যালি আছে। প্রথমে ইতিহাসের জনক, তারপরে প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। ওইটার সঙ্গে তাল মেলানোর জন্য তোমাকে একটা সিস্টেম বলি। তুমি বাড়িতে গিয়ে একটা মাধ্যমিক লেভেলের, এখনকার নয়, এখনকার মাধ্যমিকের ইতিহাসে কিছু নাই। ও গেল, এ এলো, ও ফিরে গেল, ব্যাস বাড়ি চলে আস, হয়ে গেল ইতিহাস। পুরনো ইতিহাস বইটা নাও, একদম প্রথম থেকে। 1922 সালে কি হয়েছিল? স্যার জন মার্শালের আন্ডার নেতৃত্বে 2 জন ব্যক্তি, একটা হচ্ছে দয়ারাম সাহানি আর একটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের ইতিহাসে পরিবর্তন এলো। এই দেখো এইসব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ব্যাপার। আর ছবিটা তুলে ভাইরাল করো তো। ট্রেন লেট করে, আমি বলেছি দেখো ট্রেন লেট করে তুমি একা হাঁটতে শুরু করে দাও। 50 কিলোমিটার দূরের থেকে হাঁটতে আসা কোনো ব্যাপারই না, 3 দিন পরে পৌঁছাবা। যে কথা বলছিলাম, ইন্ডিয়ান হিস্ট্রি কিভাবে পড়তে হবে মন দিয়ে শোনো। তুমি একটা ইতিহাসের বই নাও, আমি যে কথা বলছিলাম সব প্রসঙ্গ না উল্টে যায়, এরা এসে এসে দরজা লক করে দিত। বলছে 1922 সালে কি দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে ছিল স্যার জন মার্শাল একটা মরার ঢিপি, না ঢিপি, এই ঢিপির নাম অনুসারে নাম হলো মহেঞ্জোদাড়ো। এই মহেঞ্জোদাড়ো আর টোটাল জায়গাটা আবিষ্কৃত হয়েছিল হরপ্পায়। তাই হরপ্পা এবং মোহাম্মদপুরের সভ্যতা আবিষ্কৃত হলো। इससे पहले हम लोगों को पता ही नहीं था যে কি এর আগে প্রাচীন একটা সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা, কিন্তু আমরা আগে জানতাম না। 1922-এর আগে যারা পড়েছে তারা জানতো ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে আর্য সভ্যতা। তাহলে তোমাদের প্রথম কথা হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে শুরু করবা। আমি পরপর বলছি, তোমরা খাতায় ছাটাছাট করে লিখে রাখবা। প্রথমে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতায় গঠিত হলো নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতায় আমরা জানি তারা মূর্তি পুজো করত। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এটা ভাবো, আমি তোমরা শুধু সিন্ধু সভ্যতা লেখো। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এই সভ্যতার প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। এইখানে একটা শহর ছিল, তার নাম বন্দর লোথাল। এইখানে লাড়কানা শহরে, আর মহেঞ্জোদারো হচ্ছে মন্টেগোমারিতে। এই সভ্যতা ধ্বংস হলো কাদের দ্বারা? কারণ হিন্দুকুশ পর্বতমালা থেকে কি 4টি ভাগে বিভক্ত, তার একটা দল ভারতবর্ষে প্রবেশ করলো, তার নাম হচ্ছে আর্য। এই আর্যরা যখন এলো, আর্য কখনো ভাষা কখনো বা জাতি, এই আর্য ভাষাভাষী মানুষগুলো যখন এলো, এরা ছিল কি? এরা ছিল গ্রামীণ কেন্দ্রিক। তার মানে শহর গ্রামের সঙ্গে পেরে ওঠে না। সেই আর্যরা যখন এলো, এই দ্রাবিড়, অর্থাৎ এই দ্রাবিড় সভ্যতা মানে সিন্ধু সভ্যতার মানুষগুলো পালিয়ে চলে গেল কি দক্ষিণ ভারতে। অর্থাৎ দক্ষিণ ভারত উত্তর ভারতকে আলাদা করেছে কোন পর্বতমালা? বৃন্দ পর্বতমালা। কে বললো? ভেরি গুড, এটা লেট করে হলো কিন্তু বলেছে। বিন্দু পর্বতমালা দুটোকে ডিভাইড করেছে। তারা চলে গেল দক্ষিণ ভারতে। দেখবা এই জন্য যারা আমরা কালো কালো লোক, নাকটা একটু চাপা চাপা, এরাই হচ্ছে প্রকৃত ভারতীয়। আর তোমরা যারা নাকে একটু লম্বা লম্বা ফর্সা টাইপের, ওরা হচ্ছে বিদেশি। বোঝা গেল? আমি সে কথা বলছি না, এমনি মজা করে বললাম। কি বুঝলাম? যে তারা চলে গেল দক্ষিণে। উত্তর ভারতে আর্যবর্ত কেন বলা হয়? কারণ সমস্ত আর্য জাতির মানুষরা এখানে বাস করে। শুরু হলো আর্য সভ্যতা। এই আর্য সভ্যতায় প্রথম যে বেদটা লিখিত হয়েছিল তার নাম কি? ঋগ্বেদ। তাহলে প্রথমে সিন্ধু সভ্যতা, তারপরে আর্য সভ্যতা। আর্য সভ্যতা চলতে থাকলো একের পর এক। ঋগ্বেদ, ঋক, সাম, যজু, অথর, বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বেদ, উপনিষদ চলতে থাকলো আর্য সভ্যতা। এই আর্য সভ্যতার মধ্যে আবির্ভাব হলো 2 জন মহাপুরুষের। তার নাম একজন মহাবীর আর একজন গৌতম বুদ্ধ। যে ভারতবর্ষে আক্রমণ করার জন্য এসেছিল কে? আলেকজান্ডার। আলেকজান্ডার যখন এলো, পরপর আমি কিন্তু এগোচ্ছি। আলেকজান্ডার যখন এলো, আলেকজান্ডার আসার পরে সে ভারতবর্ষ জয় করে ফেলল। হিদাসপিদের যুদ্ধের কথা নাম শুনেছ? ঝিলাম নদীর তীরে একটা সামান্য ছোট রাজাকে পরাস্ত করতে গিয়ে তিনি পাগল হয়ে গেলেন, ঘেমে উঠলেন।
যে পুরুর মতো রাজাকে আমি পরাস্ত করতে গিয়ে পাগল হয়ে যাচ্ছি, তাহলে টোটাল ভারতবর্ষ দখল করা আমার পক্ষে খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে। তখন পুরু তো পরাজিত হলো, কিন্তু তারপরে তিনি এই সাম্রাজ্যে রেখে গেলেন কাকে? তার নাম হচ্ছে সেলুকাস। তিনি তখন জয় করে যখন দেশে ফিরে যাচ্ছিলেন, সেই সময় তিনি রাস্তায় মারা গেলেন। কীভাবে মারা গেলেন? এটা ইতিহাসের আলোচনা, এটা জিকেও থাকবে না, কিন্তু তিনি যখন মারা গেলেন সবাইকে পরাজয় করে গেল, কিন্তু একজনকে তিনি কিন্তু পরাজয় করতে পারলেন না। তার নাম হচ্ছে মশা। মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে গেল, রাস্তায় মারা গেল। বেশ, কিন্তু এই আলেকজান্ডার আসার পরে ভারতবর্ষে প্রথম সাম্রাজ্যবাদের সূচনা হলো, এবং এই সাম্রাজ্যবাদে প্রথম যে বংশটা হলো তার নাম হচ্ছে মৌর্য বংশ। তারপরে আঞ্চলিক শক্তি, তারপরে কনিষ্ক কুষাণ বংশ, তারপরে আঞ্চলিক শক্তি, তারপরে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশকে আমরা বলি ভারতবর্ষের সুবর্ণ যুগ। গুপ্ত বংশ ধ্বংস হলো, শুরু হলো আবার আঞ্চলিক শক্তি। এই গুপ্তের মধ্যে স্কন্দগুপ্ত বহু বিদেশি আক্রমণকে রক্ষা করেছে, তাই আমরা স্কন্দগুপ্তকে বলি ভারতের রক্ষাকারী। গুপ্ত বংশ শেষ হলো, আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ ঘটলো, ঠিক সেই সময় আস্তে 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 অ্যারোবিয়ারা প্রকাশ করলো। অ্যারোবিয়ারা আসার পরে 712 খ্রিস্টাব্দে, কত বললাম? 712 খ্রিস্টাব্দে প্রথম অ্যারোবিয়ারা আসলো এবং ভারতবর্ষ আক্রমণ করলো। ভারতবর্ষ আস্তে আস্তে করায়ত্ত হলো, এবং তারপরে শুরু হলো ভারতবর্ষের একটা সাম্রাজ্য, তার নাম হচ্ছে 1206 খ্রিস্টাব্দে প্রথম একজন দাস। দাস মানে কাজের লোক। এই দাস কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্থাপন করলো সুলতানেট। সুলতানেট মানে সুলতানি সাম্রাজ্য। এই সুলতানি সাম্রাজ্য একের পর এক, প্রথমে কুতুবউদ্দিন আইবেক, তারপরে কি ইলতুৎমিশ, তারপরে রাজিয়া, তারপর খুলজি বংশ, তারপরে তগলক বংশ, চলতে থাকলো প্রায় 200 বছর ধরে। একদিন তাদের বংশ শেষ হলো কাদের দ্বারা? ওই মঙ্গোলিয়া গোবি মরুভূমির পাশে। এর মধ্যে ভারতবর্ষ অনেক আক্রমণ ঘটেছে, নাদির শাহ এসেছে, চেঙ্গিস খান এসেছে। চেঙ্গিস খান অত্যন্ত মহৎ মানুষ ছিলেন, তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশ হিতবাদী। খুব ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ভাবা যাবে না। ওনার প্রতিজ্ঞাই ছিল আমার সামনে দিয়ে কোনো জ্যান্ত মানুষ হেঁটে যেতে পারবে না, কোনো জ্যান্ত মানুষ হেঁটে যেতে পারবে না আমার সেনাবাহিনীর লোক ছাড়া। ফলে যাকে পেত তাকেই মেরে দিত। কি মহৎ লোক, কি মহৎ লোক। পরিবেশ হিতবাদী কেন? কারণ উনি কয়েক লক্ষ মানুষকে মেরেছিল বলে আজকে আমাদের পৃথিবীর জনসংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে আছে। ভাবা যায়, কারণ ওরা জীবনটা নিষ্ঠুরতার মধ্যে তৈরি। কারণ গোবি মরুভূমির যে মানুষগুলো ছিল, তারা তাদের মধ্যে করে প্রতিদিন 2 জন মেরে দাও, 4 জনকে খুন করো, 100 খুন করো, 100 মনে এইসব জীবন, পশুর মতো জীবনযাপন ছিল। এই সব ব্যাপার মধ্য দিয়ে পরবর্তীকালে ভারতবর্ষ যে এলো তার নাম হচ্ছে বাবর, এবং শুরু হলো প্রথম যুদ্ধ পানিপথে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে? কত? 1526। বাহ, এই 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হলো। পানিপথে মানে জলের মধ্যে যুদ্ধ তো কি? পানিপথ কোথায় অবস্থিত? ভেরি গুড। হরিয়ানার একটা জায়গা, দিল্লি থেকে থোড়া ওধার যাও, পানিপথ মে চলা যাও। এই পানিপথের যুদ্ধে কে পরাস্ত হলো? ইব্রাহিম লোদি। জিতলো কে? আর তারপর থেকে শুরু হলো বাবার, হলো আবার জ্বর। বাবর হলো হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে আওরঙ্গজেব। এই যে পরপর মুঘল সাম্রাজ্যগুলো থেকে প্রচুর কোশ্চেন টুকটাক থাকবে। মুঘল সাম্রাজ্য একদিন আস্তে আস্তে শেষ হয়ে গেল। এই পৃথিবীতে এটা বোঝা যায় যে ক্ষমতা চিরদিন কারো থাকে না। একটা গান আছে না, চিরদিন সময় না হোক, কি গানটা? চিরদিন কাহারও সমান নেই যায়। দেখেছো, মেয়েটা ভালো গান জানে তো। আগামীতে আমরা যেমন গ্রুপসিতে সবাই চান্স পাওয়ার পরে আমাদের একটা অনুষ্ঠান হবে, সেখানেও কে গান গাইবে আগের থেকে নাম লিখে রাখো। নেক্সট কি বললাম? মুঘল সাম্রাজ্যের পতনের পরে, কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন শুরু হলো যেটা, তার নাম হচ্ছে বাংলা থেকে। পৃথিবীতে ঢুকতে শুরু করলো, তার নাম হচ্ছে ইংরেজ। ভারতবর্ষে ইংরেজ কত সালে ঢুকলো? তার আগে জানা দরকার, আমি বলি ভারতবর্ষে 98 একটা ফ্যাক্টর। 1298 থেকে এলো মার্কো পোলো, 1398 থেকে এলো তৈমুরলক, 1498 থেকে এলো ভাস্কো দা গামা। এই 3 খানা পরপর 98 খেলে গেল।
ভাস্কো দা গামা প্রথম ইউরোপ থেকে ভারতে আসলো। ইতিহাসের জায়গাগুলো আমি তোমাদের বললাম যে ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে, এবং দেখবা এমনি জিকে তুমি পেয়ে যাবা। তোমার যখনই তোমার যদি যুগ আফটার যুগ, এই কথা বলো না, যুগ আফটার যুগ যদি তোমার মনে থাকে না, তুমি দেখবা ওই চয়েস পেলে পরে তাই তো এখানে তো মার্কো পোলো হবে না, কারণ ঘটনাটা 1600, তাহলে সেখানে যদি মার্কো পোলো লিখে 1298, দাও কেটে দাও। তুমি কিন্তু এই যুগ আফটার যুগ মনে রাখতে হবে। যাই হোক, ইংরেজরা ভারতবর্ষে আসার পরে তোমরা জানো প্রথম পলাশির যুদ্ধ হলো। পলাশি কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে। তুমি যে ডিস্ট্রিক্টে এখন বসে আছো এই ডিস্ট্রিক্টে পলাশি। পলাশির যুদ্ধ কত সালে? 1757। তাহলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটলো 1707-এ অরঙ্গজেব মারার পরে। তাহলে 1757-তে ইংরেজরা পলাশির যুদ্ধ করলো। সেটা যুদ্ধ হলো, পরাস্ত হলো, বাংলার স্বাধীনতার সূর্য অস্তকাল। 1757 সালের 23শে জুন মাসের যুদ্ধ না হলে পরে আমরা জিততাম, কারণ বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমাদের গোলাপর উৎসব জলে ভিজে গেল, আর ওরা পলিথিন দিয়ে কিছুদিন আটকে রেখেছিল, যুদ্ধ করলো। আর তারপরে বেইমানি তো আছে, ভারতবর্ষ হচ্ছে বেইমানিতে ভরে গেছে। যেমন তোমরা আমার সঙ্গে বেইমানি করো, প্রতিদিন বেইমানি করো, দেখেছো? তথাপি এইভাবে দাঁড়িয়েছে ককাক কক, দেখে আমি জানি ককাক করে উঠবে। বেইমানি ওই রকম নয়, বেইমানি তোমার অজান্তে তুমি করে ফেলছো। আমি তোমাকে বলছি 16 ঘন্টা পড়তে, তুমি গিয়ে 16 মিনিটও অ্যাটেনশন দিচ্ছ না, এটা বেইমানি নয়? ক্ষতি কে বেশি করে? যে মানুষকে তুই থাপ্পড় মারলো না, দেখা যাচ্ছে সে অবৈধ জিনিস বিক্রি করলো, দেখা যাচ্ছে বিভিন্ন রকম মদ গাঁজা এটা সেটা হ্যান্দান যে বিক্রি করছে, সেও ক্ষতি করছে, অজান্তে ক্ষতি করে যাচ্ছে। যাক, আমি যেটা বলছি না, ইংরেজরা এলো পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হলো কি? বক্সারের যুদ্ধ। আচ্ছা বলো তো, ইংরেজদের শাসন ব্যবস্থা চালু করার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, পলাশি না বক্সার? জোরসে বলো। क्योंकि পলাশির যুদ্ধতে কেবলমাত্র বাংলার নবাব পরাস্ত হলো, আর বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার সুজাউদ্দৌলা আর স্বয়ং দিল্লির সম্রাট তিনজন একযোগে পরাস্ত হয়ে গেল। তখন বোঝা গেল যে ইংরেজ শাসন অবধারিত। শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সংখ্যা ফ্যাক্টর নাই, কি দেমাগ। ইংরেজরা এখানে কয়জন নিয়ে এসেছিল? 10,000। আরে তুমি অবাক হয়ে যাবে, কয়েক লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে পলাশির যুদ্ধের প্রান্তরে, কয়েক লক্ষ। আর লর্ড ক্লাইভ মাত্র 450 সৈন্য আর কয়েকটা কামান নিয়ে যুদ্ধ জয় করে ফেলল। তাহলে কি বুঝলে? তাহলে পরিষ্কার বোঝা গেল। হ্যাঁ, আরে বাবা, এটাও তো বুদ্ধির খেলা। এই যে বুদ্ধিটা কি বলতো, কি তোমাদের আমি বুঝাচ্ছি, কিন্তু তোমাদের সর্বনাশ করার জন্য একটা যন্ত্র আছে। হ্যাঁ, তাহলে এখানে মোবাইলটা মির্জাফর, তো হয়ে গেল তো খেলা। তাহলে আমি ইতিহাসটা, ইংরেজরা এলো ভারতের জন্য, কিন্তু তুমি একটা বা দুদিনের বেশি টাইম নেবে না। কিন্তু ইতিহাসের জন্য 2 দিন টাইম নেবে, জিওগ্রাফির জন্য 3 দিন টাইম নেবে, সায়েন্সের জন্য 5 দিন টাইম নেবে। আমি তো বলে দিচ্ছি, কিন্তু এক ইতিহাস কমপ্লিট করবে 2 দিনে মাত্র, মানে 4 ঠিকানি ব্যাপার নাই। এবার এটা তো ঠিক যে আমি মাত্র 45 মিনিটের মধ্যে, মানে 15 মিনিটের মধ্যে টোটাল ইতিহাস প্রায় কমপ্লিট করে দিলাম। 200 বছর ইংরেজ শাসন করলো, স্টেপ টু স্টেপ ইংরেজের শাসন কন্টিনিউ করলো। তারপরে স্বাধীনতার আন্দোলন শুরু হলো। স্বাধীন ভারতের প্রথম যে সংগঠন তৈরি হলো তার নাম হচ্ছে ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তখন ভারতবর্ষের লোক আস্তে 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 শিক্ষিত হয়ে উঠলো। এবং তখন ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল, কীভাবে হিন্দু মুসলিমের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাও, দেশটা স্বাধীন শাসন করে যাও, সেই জায়গায় মানুষ কিছুটা বুঝতে পারলো। কিন্তু কতটা বোঝে? এখনও মানুষ রয়েছে যারা বোঝে না। আমরা কি করলাম? তারপরে স্বাধীনতা আন্দোলন শুরু হলো। এই স্টেপ টু স্টেপ স্বাধীনতা আন্দোলন থেকে প্রচুর কোশ্চেন থাকবে। স্বাধীনতা আন্দোলন শুরু হলো ভারত সভা থেকে শুরু করে, লাস্টে মরেঙ্গে থেকে শুরু করে, নৌ বিদ্রোহ থেকে শুরু করে, এবং নেতাজি সুভাষচন্দ্রের স্বরাজ শহীদ কোহিমা দখল এবং ফরওয়ার্ড ব্লক, পরবর্তীকালে আজাদিন বাহিনী, ভারতবর্ষ স্বাধীনতা, মন্ত্রী মিশন পাঠানো হলো, ভারতবর্ষের স্বাধীনতা দেওয়া হলো, 15ই আগস্ট নেহরুজির বক্তব্য হলো, ব্যাস ভারতবর্ষ স্বাধীন হলো, আত্মপ্রকাশ করলো। কিন্তু কি না, ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো।
একটা পাকিস্তান, একটা ভারতবর্ষ। এই পাকিস্তানে দুটো অংশ থাকলো, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান পাইলে उसका पता नहीं था क्या होगा। পরে বুঝলো যে কি অবস্থা, বাংলা ভাষাকে খতম করার জন্য। তোমরা জানো যে 1952 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন তৈরি হয়েছে এবং ঢাকায় শওকত বরকত যারা বাংলা ভাষার জন্য লড়াই করেছিল, সে 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বের ক্ষেত্রে কি রাষ্ট্র মাতৃভাষা। তাহলে যখন শুরু করেছিলাম সিন্ধু সভ্যতা, শেষ করলাম ভারতবর্ষ স্বাধীন দিয়ে। তাহলে এই যে ইতিহাসের যে রেখাটা একদম পরিষ্কার পড়ে আসবে। এরপরে চলে আসো তোমার জিওগ্রাফি। জিওগ্রাফিতে তুমি শুরু করবা কোথা থেকে? মহাবিশ্ব থেকে পৃথিবীটা ছোট ছোট হতে 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 বোকা বাক্সে বন্দি, গানটা শুনেছ? বেশ বাড়ি। আমরা ওই মহাবিশ্ব থেকে শুরু করে বোকা বাক্স পর্যন্ত ইন্টারভিউ কমপ্লিট করব। প্রথমে মহাবিশ্ব, মহাকাশ, ইউনিভার্স। ইউনিভার্সে গেলে আকাশ কেমন দেখায়? কালো। ভেরি গুড। কালো দিয়ে শুরু, তারপরে ভালো দিয়ে শেষ করতে হবে। ওই যে মহাকাশ থেকে শুরু হলো, মহাকাশে আমরা কোন গ্যালাক্সিতে আছি? আকাশগঙ্গা গ্যালাক্সি। আমরা কোন পরিবারে আছি? ভেরি গুড, সৌর পরিবারে। এই সৌর পরিবারে আমরা কত নম্বর সন্তান? ছাগলের 3 নম্বর বাচ্চা আমরা। এই জন্য আমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা বলা হয় নাকি? কি বন্ধ হয়ে গেছে? তাহলে এটা নে, হ্যাঁ ওদের ছবি তোল, পিছনে ফাঁকা বেঞ্চে তুলিস না যে উনি কত ফাঁকা হয়ে গেল কেন, কোন একটা সময় বসার জায়গা পেতো না। ব্যাপারটা বোঝো। আবার এইবার যখন গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়ে যাবে আবার ভিড় করবে। ব্যাপারটা হচ্ছে ওই বেশিরভাগই ঘটনা কি ঘটে বলো তো দেখি? পাওয়ার সময় যারা পেয়ে যায়, বাকি আনাড়িগুলো পিছনে এসে ভিড় করে। এই যে তোমরা তোমাদের মতো চাকরি সবাই পেয়ে যাওয়ার পরে এবার দেখবা ওরে ভিড়, আরে বাবা সে করে লাভ কি, যারা প্রথম পেয়ে গেল তো হয়ে গেল কাজ। নেক্সট, তাহলে মহাবিশ্ব থেকে সৌর পরিবার সম্বন্ধে প্রচুর জিকে থাকবে। এ নিয়ে তোমাদের প্রচুর ভিডিও এবং প্রচুর কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। অবলম্বনে জিওগ্রাফি পড়বা, একদম 100% কমন পেয়ে যাবা, 100%। কি না, প্রথমে তাহলে মহাবিশ্ব, তারপরে সৌরজগতের সমস্ত গ্রহগুলি সম্বন্ধে জানতে হবে। আচ্ছা বলো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল। দেখিস কে কার কার মুখ নাড়ে, এদিকে দেখা। বেশ। আচ্ছা বলো, কোন গ্রহকে আমরা কুগ্রহ বলি? শনি। দেখেছো কি জোরে বলছে শনি। ভেরি গুড। আচ্ছা বলো, কোন গ্রহ সবচেয়ে বড়? বৃহস্পতি। বাহ। কোন উপগ্রহ সবচেয়ে বড়? গ্যানিমিড। আরে বাবা, চাকরি তো কনফার্ম হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, কোন গ্রহের সবচেয়ে উপগ্রহ বেশি? শনি না বৃহস্পতি? বাহ। বলো তো দেখি, কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বাবা, কি বলো তো দেখি, কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? ভেরি গুড। আচ্ছা বলো তো দেখি, কোন গ্রহকে আমরা যমজ গ্রহ বলি? শুক্র। কোন গ্রহ উল্টো দিকে ঘোরে? ইউরেনাস। ভেরি গুড। দেখেছো, এরা সবাই মিলে একসঙ্গে পরীক্ষা দিলে কিন্তু 100 মধ্যে 100 পেয়ে যাবে। ও বললো ইউরেনাস, ও বলে শুক্র, ব্যাস হো গিয়ে ফায়সালা, মাথায় খেলে গেল। তাহলে এই যে গ্রহের যে গতিবিদ্যা কে দিয়েছিলেন? কেপলার। গ্রহের যে গতিবিদ্যা, कैसे कैसे গ্রহ ঘুমনে কা, কেপলার। আর সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেছিলেন? কোপার্নিকাস। আমি পাগল হয়ে যাব। ভেরি গুড। খুশি, ইতনা খুশি সে গোবিন্দার সিং। ব্যাস। এবার দেখো, তাহলে আজকে তোমাদের লাস্ট যেটা আবিষ্কার মানে আলোচনা করব, তার নাম বিজ্ঞান। বিজ্ঞান দেখে কি জিকে থাকবে, ওদের দিকে ঘোরাও, ঠিক আছে? আরে আমাকে দেখে কি লাভ, ওরাই হচ্ছে রত্ন। এমন একদিন আসবে ওরা ভারতরত্ন পেয়ে যাবে। আচ্ছা, বিজ্ঞান থেকে সেই জিকেগুলোই থাকবে যেগুলো তোমরা খাও। সকালবেলা চা খেয়েছো, এর মধ্যে কি থাকে? জোরসে বলো। জানি না, তা বলছে ট্যানিন। দেখেছো, এগুলো দেরি করে এলেও বলেছি। কফির মধ্যে কি থাকে? লেবুতে কোন অ্যাসিড? মিড ডে মিলে যে লবণ খায় ওটা আসলে কি? সোডিয়াম ক্লোরাইড। সাধারণ লবণ মানে সোডিয়াম ক্লোরাইড। যে লেবু খাই তার মধ্যে কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। হয়ে গেল। ভেরি গুড। যে জল খায় ওটা কোন অ্যাসিড? ভেরি গুড। क्योंकि জলের যে পিএইচ সেটা হচ্ছে 7। কত বললাম?
এই 7 মতলব ঠিক আছে, পুরোটা ঠিক আছে। এই জন্য দেখবা এক সপ্তাহ কত দিনে? 7 দিন। কি 7 দিন যদি ঠিকঠাক চলে সমস্তগুলি প্রসম হয়। নেক্সট, তাহলে তোমার দেখো প্রতিদিন এই যে ফ্যান ঘুরছে, ফ্যানের যে মোটর কে আবিষ্কার করেছে? ফ্যান ঘুরছে না, ওই জন্য উত্তর দেবো না নাকি? গরমকালে ফ্যান না ঘুরলে পরে কি জ্বালায় মনে আছে? এই দেখো দুজনের নাম খুব মনে রাখতে হবে। ঘোরা আমার দিকে ক্যামেরা, আমি বলছি তো, ওরা সব উত্তর দিচ্ছে না, দিকে লাভ কি? এখান থেকে কাছাকাছি আনলেও হবে। তুই ওইখানে দাঁড়া, একবার ওইখানটা দাঁড়া, ওইখানটা একবার আমার দিকে, একবার ওদিকে। ভেরি গুড। একটা হচ্ছে ডায়নামো আর একটা হচ্ছে ডিনামাইট। ডিনামাইট যদি আলফ্রেড বেনার নোবেল হয় তাহলে এই ডায়নামোটাকে মাইকেল ফ্যারাডে। জোরসে বলো, মাইকেল ফ্যারাডে। যে যে জিনিসগুলো, ধরো আমি পেন দিয়ে লিখছি, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছে? ভেরি গুড। কয়দিন আগে পরীক্ষা এসছে লিফটে, তোমরা উপর থেকে ইউনিকের নিচে থেকে লিফটে উঠে এসছো, তাই তো? লিফটে উঠেছিল না? বলছে না, আরে মিথ্যা কথা বলতে হয়। যারা দেখবে তারা ভাববে সত্যি ইউনিকে লিফট হয়েছে। ওরে বাবা, আমি পাগল হয়ে যাব। প্রত্যেকে চাকরি পাওয়ার পরে দিও আমি লিফট বানিয়ে নেব। সম্বন্ধে যেমন ভালো করে জানতে হবে, পাশাপাশি লাইফ সায়েন্সটা খুব দরদ দিয়ে জানতে হবে। লাইফ সায়েন্সের কোনটা জানতে হবে? পেট। পেট মানে বডি। এই হিউম্যান বডিটা সম্বন্ধে ভালো করে জানতে হবে। প্রত্যেকে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, চাকরি নাই, মোবাইল নাই, কিন্তু হিউম্যান বডি তো আছে নাকি? ভেরি গুড। নাকি কুত্তার বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? হিউম্যান বডিটা আছে। এই হিউম্যান বডি সম্বন্ধে ইন ডিটেল জানতে হবে। মাথা থেকে শুরু করে নখ পর্যন্ত। বলে স্যার নখে তো নেল পালিশ ছাড়া আর কিছুই করি না। ইয়েস, মাথা থেকে শুরু করে নখ পর্যন্ত আমাদের শরীরে কিছু জড় পদার্থ আছে জানো তো? তার মধ্যে চুল আর একটা আছে নখ। এরা আসলে যখন জন্ম নেয় তখন সজীবে, কিন্তু জন্মের পরে এটা মৃত হয়ে আমার শরীরে থেকে যায়। এই জিনিসগুলো সম্বন্ধে জানি। এই চুল কালো হয় কেন? মেলানিন থাকে। ভেরি গুড। ব্যাস, এরপরে চলে আসো বডি সম্বন্ধে 10টা জিকে বলে তোমরা জোরসে বলবো। কে? আচ্ছা, প্রথম কোশ্চেন, অত্যন্ত সহজ কোশ্চেন, বলো আমাদের শরীরে কতগুলি হাড় থাকে? সবচেয়ে বড় হাড়ের নাম কি? আমাদের শরীরে কটা রক্তকণিকা থাকে? জোরসে বলো। এর মধ্যে কে প্রতিরোধ গড়ে তোলে? শ্বেত রক্তকণিকা। যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করে? যে রক্ত জমাট বাঁধে? অনুচক্রিকা। ভেরি গুড। রক্ত। আচ্ছা, রক্তের কয়টি বিভাগ? 4টি, যাকে আমরা বলি এবিও পদ্ধতি। এটা কে আবিষ্কার করেছিলেন? জোরসে বলো। ল্যান্ডস্টেইনার। কি বললাম? ল্যান্ডস্টেইনার। রক্ত সংক্রান্ত কোশ্চেন হয়ে গেল। এবারে চলে আসো খাওয়া। আমরা কি কি খাই? শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ লবণ। এই খাদ্য সম্বন্ধে ইন ডিটেল জানতে হবে। সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? ফ্যাটে বা স্নেহ পদার্থ। ভেরি গুড। আমরা সবচেয়ে বেশি খাই কোনটা? ফ্যাট। ওই জন্য ফ্যাটটা আচ্ছা মতো হয়েছে। শর্করা। অর্থাৎ সবচেয়ে বেশি খাই কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা জাতীয় খাদ্য আমরা বেশি খাই। যেমন ধরো আলু, ভাত, ডাল, তরকারি, ঘুগনি, ফুচকা, তেঁতুলের টক, এর বেশি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। ऐसा होना चाहिए क्योंकि আমাদের শর্করা জাতীয় খাদ্যই বেশি খাই। ব্যাস, খাদ্য সংক্রান্ত। এরপর হচ্ছে রোগ। আমাদের শরীরে কত রকমের রোগ আছে? ভেরি গুড। আমাদের শরীরে 2 রকমের রোগ, একটা শারীরিক রোগ আর একটা হচ্ছে মেন্টাল রোগ। বলছে 80% মেন্টাল রোগ, 20% শারীরিক রোগ। তাহলে 80% মেন্টাল রোগ। এই মেন্টাল রোগের চিকিৎসক কে কে আছে? সাপুড়ে, ওজা, জ্যোতিষী, মাদুলি, কবিরাজ, ধীরাজ, অর্থাৎ এরা।
তাহলে 80% রোগ সেরে যাচ্ছে ওদের দ্বারা, তাই ওদের তো প্রথম জায়গায় যাবেই, কিছু করার নেই। চাকরি বাকরি পাচ্ছে না, আমার ছেলেটা চলে গেলাম, ছেড়ে দাও। যদিও ওইটাই আমার আগে ব্যবসা ছিল, ছেড়ে দাও, ও নিয়ে বলছি আলোচনা করবো না। নেক্সট কি বলছিলাম? তাহলে আজকে আমরা 3টে জিনিস নিয়ে কথা বললাম, কি কি? হিস্ট্রি, স্পোর্টস আর হচ্ছে সায়েন্স। স্পোর্টস বলিনি, হিস্ট্রি, জিওগ্রাফি আর এরপরে চলে যাই আমরা আরেকটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা থাকলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অঙ্ক। আজকে আমি অঙ্ক দিয়ে শেষ করব। আজকে আমি কঠিন আজকে শুরু করি আর মঙ্গলবারে শেষ করি। ওকে, মঙ্গলবারে সবাই আসবো তো? কে কে আসতে পারবে না মঙ্গলবারে হাত তোলো। আমি মঙ্গলবারে কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা থেকে ডিটাচড হয়ে যাব শুধু তোমাদের জন্য। কে বোঝো নাই? ভেরি গুড, সবাই বুঝেছে। মঙ্গলবারে যদি কেউ না আসো, তার অমঙ্গল করার জন্য কিন্তু আমি আছি, লম্বা সন্ডা মার্কা, যাতে এসে প্রথমেই পিটানে শুরু করে। আচ্ছা বেশ, কাম টু দ্য পয়েন্ট, পরে ভিডিও কর। আমি এবার চলে যাই ম্যাথামেটিক্সে।